মুভির শুরুতে দেখা যায় স্যাম নামের এক যুবক তার কাকার সাথে একটি খামারে তরমুজ তুলছে। স্যাম তার কাকাকে খাওয়ার জন্য কয়েকটা তরমুজ দিতে বলে। তার কাকা তাকে বলে যে বাবা, এটা তো আমার খামার না, আমরা এখানে কাজ করি, ভুলে গেছিস? একটু পরেই মালিক চলে আসবে। কিছুক্ষণ পরেই খামারের মালকিন আর তার মেয়ে সেখানে আসে। তারা স্যাম আর তার কাকার জন্য মিষ্টি আলু নিয়ে এসেছিল। কাকা মেয়েটিকে জিজ্ঞেস করে যে তোমার কি বাগদান হয়ে গেছে, বিয়ে কবে? মেয়েটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আমার বিয়েটা ভেঙে গেছে, মায়ের বিয়েটা বন্ধ করে দিয়েছে। তখন মালকিন বলে যে পাত্র যখন বাড়িতে এসেছিল তখন সে তার সামনে 3 বাটি খাবার দিয়েছিল, কিন্তু ছেলেটি 1 বাটি খাবারও শেষ করতে পারেনি। শুধু তাই নয়, সে আজ পর্যন্ত একবারও রক্তদান করেনি। মালকিন মনে করে যে ছেলেটির শরীর নিশ্চয়ই ভালো নয়, আর সেই কারণে সে বিয়েটা ভেঙে দিয়েছে। এরপর সে তাদের নির্দেশ দেয় যে তরমুজগুলো বাজারে বিক্রি করে টাকা বাড়িতে নিয়ে আসতে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। সে এতে অবাক হয়ে যায় আর তার কাকাকে জিজ্ঞেস করে উনি কি বলছিলেন, ছেলেটির রক্ত দেয়নি বলে সে মেয়েকে বিয়ে করতে পারবে না? কাকা তখন তাকে বুঝিয়ে বলে যে আজকাল এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মেয়ের পরিবার এখন ছেলের টাকা বা বংশ দেখে না, বরং দেখে সে এ পর্যন্ত কতবার রক্তদান করেছে। তাদের ধারণা যে যে ছেলে রক্ত দিতে পারে তার শরীরে কোনো রোগ নেই আর তার কোনো বাজে অভ্যাসও নেই। এমনকি ডাক্তারও বলে যে রক্ত দেওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এতে শরীরে অনেক রক্ত তৈরি হয়। কাকা স্যামকে পরামর্শ দেয় তুই যদি বিয়ে করতে চাস তবে ভালো মন্দ খেয়ে 3 মাসে অন্তত একবার রক্ত দিবি, তাহলেই দেখবি তোর স্বাস্থ্য ফিরবে আর তোর বিয়েটাও সহজেই হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো যে স্যাম আর তার কাকা শুধু এই খামারেই কাজ করে না, টিকে থাকার লড়াইয়ে যখন সে যে কাজ পায় তাই করে। কোরিয়ার যুদ্ধের পরবর্তী সময়ের এই গল্প সাধারণ মানুষের জন্য বেঁচে থাকা আর কাজ জোগাড় করা খুবই কঠিন ছিল। কাজ না পেয়ে মানুষ তখন রক্ত বিক্রি করে টাকা আয় করতে শুরু করে। দক্ষিণ কোরিয়ার তৎকালীন অবস্থা এমনই করুণ ছিল। একদিন কাজ শেষে স্যাম আর তার বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল, তখন এক মহিলা সেখানে জলখাবার বিক্রি করতে আসে, কিন্তু কেউ তার থেকে কিছু কিনছিল না, কারণ লোকগুলো তার খাবারের চেয়ে বরং তার চেহারার দিকে বেশি নজর দিচ্ছিল। মহিলাটি খুব একটা সুন্দর না হওয়ায় তারা তার কাছ থেকে কিছুই কিনছিল না। ঠিক তখনই পপকর্ন হাতে এক সুন্দরী তরুণী সেখানে আসে। তাকে দেখে সবাই যেন বাকরুদ্ধ হয়ে যায়। সবাই হুমড়ি খেয়ে পড়ে তার থেকে পপকর্ন কেনার জন্য, কিন্তু স্যামের পকেটে টাকা ছিল না, তাই সে হাত গুটিয়ে মন খারাপ করে বসে থাকে। পপকর্ন বিক্রেতা মেয়েটির নাম ছিল শিনা। সে খেয়াল করে যে স্যামের কাছে টাকা নেই। সে যেচে এসে স্যামকে বলে টাকা নেই তো কি হয়েছে, একটু খেয়ে দেখো। এই বলে সে নিজের হাতে কিছু পপকর্ন নিয়ে স্যামের দিকে বাড়িয়ে দেয়। স্যাম তার হাত স্পর্শ করে পপকর্ন গুলো নেয়। এটা দেখে তার বন্ধুরা বেশ অবাক হয়ে পড়ে আর তাকে উৎসাহ দিতে থাকে, চারে ভাই তোর তো কপাল খুলে গেছে, মেয়েটি তোকে হাত ছুঁয়ে দিয়েছে। ঠিক তখনই দেখা যায় সেনা একজন বিত্তবান লোকের কাছে যায়। সেই লোকটি সেনার মুখের ঘাম মুছে দিতে শুরু করে। এটি দেখে সবাই হতাশ হয়ে স্যামকে বলে তোর আর আশা নেই রে, এই বড় লোকে ওকে নিয়ে যাবে, দেখিনিস। কিন্তু স্যামের মাথায় তখন শুধু সেনা ঘুরছে। সে তার কাকাকে গিয়ে ধরে যে কাকা তুমি আমার বিয়ে করিয়ে দাও। কাকা পাল্টা প্রশ্ন করে তোর কাছে কি বিয়ের টাকা আছে? স্যাম তার কাকাকে উত্তর দেয় যে তুমিই তো বলেছিলে যে রক্ত দিলে ভালো টাকা পাওয়া যায়, আমিও রক্ত দিয়ে টাকা জমাবো। কাকা এবার তাকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে কাকার এক বন্ধুও ছিল। স্যাম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে যে আমি কি প্রতিদিন রক্ত দিতে পারবো? তাহলে তো আমি বেশি টাকা পাবো। তার কাকা রসিকতা করে বলে প্রতিদিন দিলে তো সোজা পরপারে চলে যাবি, 3 মাসে একবার দিতে হয়। আর হ্যাঁ, রক্ত কম দিলে টাকাও কম পাবি, তবে তুই যদি ডাক্তারকে একটু পটাতে পারিস তবে সে বেশি রক্ত নেবে আর টাকাও বেশি দেবে। স্যাম জানতে চায় যে কিভাবে ডাক্তারকে পটাতে হয়। তার কাকা বলে আমি মালকিনের আড়ালে 2টো তরমুজ লুকিয়ে রেখেছিলাম, ওগুলো ডাক্তারকে দিলে সে খুশি হয়ে যাবে। হাসপাতালের পথে তারা একটি নদীর কাছে থামে। সেখানে কাকা আর তার বন্ধু পেট পুড়ে প্রচুর পানি পান করতে থাকে। স্যাম অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে তারা জানায় যে বেশি পানি পান করলে শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়, যার ফলে ডাক্তারের পক্ষে শরীর থেকে বেশি রক্ত বের করে নেওয়া সহজ হয়। আর রক্ত বেশি দিলে টাকাও বেশি পাওয়া যাবে, তুইও যতটা পারিস পানি পান করে নে। কাকার কথা শুনে স্যামও মন ভরে পানি পান করে। এরপর তারা 3 জন হাসপাতালে পৌঁছায়। সেখানে গিয়েও সে দেখে যে তার কাকা আর তার বন্ধু বাথরুমে ঢুকে কলের পানি পান করছে। স্যাম এবারও বোঝে না যে কেন তারা এত পানি পান করছে। তার কাকা তাকে বুঝিয়ে বলে যে রক্তের গন্ধ আর এই কলের পানির গন্ধ একই রকম, তাই এই পানি পান করলে শরীরে আরো রক্ত তৈরি হবে, তুইও খেয়ে নে। 3 জন মিলে আরো পানি পান করে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু এত পানি পান করার ফলে তাদের 3 জনেরই মূত্রথলি তখন ফেটে যাওয়ার উপক্রম। পেটে তখন এতটাই প্রস্রাব জমা হয়ে আছে যে তারা ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। কোনো মতে নিজেদের সামনে তারা দাঁড়িয়ে থাকে। ডাক্তার দেখে বুঝে ফেলে যে তারা এত পানি পান করে এসেছে যে তারা ঠিক মতো দাঁড়াতে পারছে না। সে তাদেরকে জিজ্ঞেস করে যে কতটা পানি পান করেছো তোমরা? কাকা উত্তর দেয় এই তো মাত্র 4 লিটার। ডাক্তার তখন রসিকতা করে বলে তার মানে এখন শরীর থেকে রক্ত বের করলে শুধু পানি বের হবে, তাই না? যাই হোক, আমার জন্য কি এনেছো বলো। কাকা তখন ডাক্তারকে পটানোর জন্য সেই লুকিয়ে রাখা তরমুজগুলো টেবিলের উপর রাখে। তৃতীয় লোকটা অবশ্য কিছুই আনেনি।
কাকা তার হয়ে সাফাই দিয়ে বলে, স্যার ও আজ প্রথম এসেছো তো, পরের বার ঠিকই কিছু নিয়ে আসবে। ডাক্তার খুশি হয়ে নার্সদের বলে, শোনো এদের 3 জনেরই রক্ত নাও, আর একটু বেশি করেই নাও, ওদের কিছু বাড়তি টাকাও দিয়ে দাও। রক্ত নেওয়া শেষ হওয়া মাত্রই তারা 3 জন ঝড়ের গতিতে বাথরুমের দিকে ছুটে। এরপর স্যাম তার কাকাকে জিজ্ঞেস করে, কাকা কাউকে পটানোর কোনো সহজ বুদ্ধি দাও তো। কাকা বলে, ওই তো বললাম 2টো তরমুজ নিয়ে দে, তাহলেই পটে যাবে। স্যাম আমতা আমতা করে বলে, আরে কাকা আমি ডাক্তারকে পটানোর কথা বলছি না, আমি একটা মেয়েকে পটাতে চাই। কাকা তখন হেসে বলে, আরে আমার সোনামণিক, তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস, মেয়ে পটাতে চাচ্ছিস। আয় আমি তোকে সাহায্য করছি, কিন্তু তুই এত চিন্তা করছিস কেন? স্যাম বলে, সেই বড়লোক ছেলেটার কথা ভাবছি, ও তো মেয়েটার বয়ফ্রেন্ড। কাকা অভয় দিয়ে বলে, আরে ঘাবড়াস না, তোর কাছে যা আছে সব নিয়ে গিয়ে মেয়েটার পায়ে ঢেলে দেখবি ঠিকই রাজি হয়ে যাবে। আর যদি মানা করে তবে ওকে ছেড়ে দিবি, অন্য মেয়ে খুঁজবি, খুব সহজ ব্যাপার, এটা নিয়ে তো দুশ্চিন্তা করার কি আছে। কাকার পরামর্শ মেনে স্যাম শিনার কাছে যায় আর তাকে বলে, সেদিন তুমি আমাকে পপকর্ন খাইয়েছিলে, কিন্তু আমার কাছে তখন টাকা ছিল না, এখন আমার কাছে টাকা আছে, তাই ভাবলাম তোমাকে ডিনারে নিয়ে গিয়ে সেই ঋণটা শোধ করি, কারণ আমাদের পরিবারে বিনামূল্যে কিছু খাওয়াকে খারাপ মনে করা হয়। শিনা প্রথমে তাকে বলে যে আজ আমার পেট ভরা। এই কথা শুনে স্যামের মন খারাপ হতে দেখে সে নিজেই বলে যে কাল হলে ঠিক আছে, কাল আমি ফ্রি আছি। এই কথা শুনে স্যাম খুশিতে লাফালাফি করতে করতে সেখান থেকে দৌড়ে পালায়। সে চিৎকার করে বলতে থাকে যে আমি জিতে গেছি, ও রাজি হয়েছে। পরদিন স্যাম আর শিনার বাজারে ঘুরতে বের হয়। শিনা একটি স্যান্ডউইচের বোতলের দিকে তাকিয়েছিল। স্যাম জিজ্ঞেস করে, তোমার কি ওটা চাই? আমি কিনে দিচ্ছি। এই বলে সে শিনার জন্য স্যান্ডউইচ কিনে দেয়। এরপর তাকে কষায়ের দোকানে নিয়ে গিয়ে মাংস কিনে দেয় আর বলে এটা যেন বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের জন্য ভালো কিছু রান্না করে। এরপর তারা একটি রেস্তোরাঁয় যায় এবং শিনা মন ভরে খাবার খায়। রক্ত বিক্রি করে জমানো সব টাকাই স্যাম শিনার পেছনে খরচ করে ফেলেছে। স্যাম তাকে বলে, আজ আমি 2000 টাকা খরচ করেছি। শিনা কিছুটা অবাক হয়ে বলে, তুমি আমার জন্য এত কিছু করেছ আর টাকার হিসাবও দিচ্ছ? স্যাম বলে, দয়া করে কিছু মনে করো না, আমি হিসাবটা দিচ্ছি কারণ আমি প্রতিদিন এভাবে কঠোর পরিশ্রম করে তোমার জন্য 2000 টাকা খরচ করব আর তোমার সব শখ পূরণ করব। আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু শিনা তার কথায় উল্টো বিরক্ত হয়ে যায়। সে বলে, তুমি আমার জন্য কি কিনেছো? একটা স্যান্ডউইচ, কিছু মাংস আর রেস্তোরাঁর খাবার। এই সামান্য কিছু জিনিসের জন্য কি আমি সারা জীবন তোমার কেনা হয়ে থাকবো? মনে নেই আমার একজন বয়ফ্রেন্ড আছে, আমি তাকেই বিয়ে করব, তাই দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করো। বেচারা স্যাম খুব কষ্ট পায় ঠিকই, কিন্তু সে দমে যায় না। সে সোজা শিনার বাবার কাছে গিয়ে হাজির হয় আর তাকে বলে, কাকা আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না, যা বলার সোজাসুজি মুখের উপরেই বলি। আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। আমার বাবা আমাকে 3টে জিনিস শিখিয়েছে, সততা, কর্তব্যবোধ আর শৃঙ্খলা। আমার কোনো খারাপ অভ্যাস নেই, আমি শুধু একটু নেশা করি। শিনার বাবা এতে চমকে উঠে বলে, নেশা করো? স্যাম তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে বলে, আরে না কাকা, আবেগের চোটে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি একেবারে খাঁটি দেশি ছেলে, মদ বা নেশার মতো কোনো বাজে অভ্যাস আমার নেই। দয়া করে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। শিনার বাবা বলে, বাবা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমিও চাই তুমি ওকে বিয়ে করো, কিন্তু তুমি তো জানো ওর একজন বয়ফ্রেন্ড আছে আর ও তাকেই বিয়ে করতে চায়। স্যাম তখন যুক্তি দিয়ে বলে, কাকা বাবু, সেই বড়লোক লোকটা তার রাজপ্রাসাদে থাকে। আপনার মেয়ে যদি তাকে বিয়ে করে তবে তার নামে আর অনাগত সন্তানের নামে সে বড়লোকের পরিবারের নাম যোগ হবে। কিন্তু আপনাদের পরিবারের কথা ভাবুন, যারা এই পুরো এলাকায় পপকর্ন বিক্রির জন্য পরিচিত, আপনাদের নাম তো মুছে যাবে। কিন্তু আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করে তবে আমি আমার নিজের নামের সাথে আর আমার অনাগত সন্তানদের নামের সাথে আপনার বংশের নাম জুড়ে দেব। এতে আপনার নাম চারদিকে ছড়িয়ে পড়বে। অদ্ভুত এই যুক্তিতে শিনার বাবাও মুগ্ধ হয়ে যায়। সে শিনাকে ডেকে বলে, দেখ মা, তুই কালে গিয়ে তোর বয়ফ্রেন্ডকে বল যে বিয়ের পর তুই তোর পদবি বদলাবি না। সে যদি রাজি হয় তবে তো ভালো, আর না হলে তোকে স্যামকেই বিয়ে করতে হবে। আমার পর তুই তো এই বংশের নাম উজ্জ্বল করবি। নিরুপায় হয়ে শিনা পরের দিন তার ধনী বয়ফ্রেন্ড শোয়ের সাথে দেখা করতে যায়। শিনা তাকে বলে, বিয়ের পর আমি আমার বাবার বংশের নাম ছাড়তে পারবো না, ওটাই আমার নামের সাথে থাকবে। কিন্তু সই ছিল অহংকারী। সে তাকে সাফ জানিয়ে দেয় যে তুমি যদি নিজের পদবি বদলাতে না চাও তবে অন্য কাউকে বিয়ে করে নাও। আমার স্ত্রী হতে হলে আমার বংশের নামই তোমাকে গ্রহণ করতে হবে। শোয়ের কথা শুনে শিনা ফিরে আসে আর তার শেষ ভরসা হিসেবে স্যামকেই মেনে নেয়। ধীরে ধীরে সে স্যামকে ভালোবাসতে শুরু করে। এর কিছুদিন পরে তাদের বিয়ে হয়ে যায়। সিনেমার দৃশ্য এবার বেশ কয়েক বছর এগিয়ে যায়। স্যাম আর শিনার এখন 3 ছেলে। বড় ছেলের নাম লি, মেজো ছেলের নাম চ্যাং আর ছোটটার নাম ইয়ং। স্যাম তার বড় ছেলে লিকে খুব ভালোবাসে কারণ লি তাকে কাজে অনেক সাহায্য করে। অন্যদিকে শিনার একটু বেশি টান মেজো ছেলে চ্যাং এর উপর। সব মিলিয়ে তাদের সংসার খুব সুখেই কাটছিল। কিন্তু পাড়াপড়শিরা শিনাকে নিয়ে আড়ালে আবডালে নানা কথা বলতো, কারণ লির নাক, চোখ আর চেহারা
সব মিলিয়ে সুইয়ের সাথে অদ্ভুত মিল ছিল। সবাই বলা বলি করতো যে লি আসলে স্যামের নয় বরং সুইয়েরই ছেলে। যেহেতু বিয়ের আগে সিনা সুইকে ভালোবাসতো, তাই মানুষের ধারণা ছিল তাদের সম্পর্কের ফলে লির জন্ম হয়েছে। একদিন এসব কথা লির কানে যায়। সে মন খারাপ করে স্যামকে জিজ্ঞেস করে, বাবা আমি কি সত্যি সুইয়ের ছেলে? সবাই তো তাই বলছে। স্যাম এতে রেগে গিয়ে বলে, কে বলে তুই আমার ছেলে না? আয় তোকে আসল সত্যিটা বলি। এই বলে সে লিকে নিয়ে সুইয়ের বিশাল বাড়ির সামনে যায় আর বলে, দেখলি তো সুয়ের বাড়িটা কত বড়। অনেক বছর আগেও তোর মাকে খুব ভালোবাসতো। তোর মা তখন দেখতে দারুণ সুন্দরী ছিল, বুঝলি? যখন সে পপকর্ন বিক্রি করতে রাস্তায় বেরোতো, ছেলেরা সব পাগল হয়ে ওর পেছনে ছুটতো। সবাই ওর থেকে পপকর্ন কিনতো। আমার কাছেও তখন অনেক টাকা ছিল, কিন্তু আমি ভাব নিতাম, ওর থেকে পপকর্ন কিনতাম না। এই দেখে তোর মা আমাকে পছন্দ করতে শুরু করে আর আমার পেছনে ঘুরতে থাকে। আর তোর মা আমাকে বলতো, দয়া করে আমাকে বিয়ে করো, প্লিজ বিয়ে করো। শেষে আমার মনে তোর মার জন্য মায়া হয়, তাই আমি বিয়েটা করেই নেই। এখন এত সুন্দর একটা মেয়ে আমাকে সাদা বিয়ে করেছে দেখে সবাই হিংসে এসব গুজব ছড়াচ্ছে, আর কিছুই না। আর তোকে নিয়েও বাজে বাজে কথা বলছে। এইভাবে স্যাম তার ছেলেকে এক উল্টো গল্প শুনিয়ে শান্ত করে। তারা দুজন মিলে একটা দোকানে যায়। ঠিক তখনই এক পিয়ন লিয়ের হাতে একটা চিঠি দিয়ে বলে এটা তার বাবাকে দিতে। লি যখন চিঠিটা স্যামকে দেয়, দেখা যায় চিঠিটা স্যামের জন্য নয় বরং সুয়ের ঠিকানায় এসেছে। তার মানে পিয়ন থেকে শুরু করে সবাই লিকে সুয়ের ছেলে বলেই ভাবছে। স্যাম এবার জেদ ধরে যে এই বিষয় একটা শেষ দেখে ছাড়বে সে লিকে হাসপাতালে নিয়ে গিয়ে ব্লাড গ্রুপ টেস্ট করায়। সেই সময় তাদের শহরে রক্তের পরীক্ষা ব্যবস্থা ছিল না। রক্ত অন্য শহরে পাঠানো হতো আর সেখান থেকে চিঠির মাধ্যমে রিপোর্ট আসতো। রেজাল্ট আসার দিন সারা পাড়ার লোক ভিড় জমায় দেখার জন্য যে লি আসলেই স্যামের ছেলে কিনা। পিয়ন এসে চিঠিতে ব্লাড গ্রুপের রিপোর্ট দিয়ে যায়। স্যাম বুক ফুলিয়ে বলে, আজই ফয়সালা হবে লি আমার ছেলে কিনা। সত্যিটা জানার পর সবার মুখ বন্ধ হয়ে যাবে। সিনার ব্লাড গ্রুপ এ, আমার ব্লাড গ্রুপ ও। লির যদি এ বা ও হয় তবে সে আমার ছেলে, আর সুয়ের গ্রুপ হলো বি। যদি লিয়ের গ্রুপ বি হয় তবেই সন্দেহ। এই বলে সে চিঠিটা খুলে রেজাল্ট দেখে আর একেবারে থমকে যায়। লির ব্লাড গ্রুপ লেখা ছিল এবি পজিটিভ। এরপর আর কি, সবাই চিৎকার করে বলতে শুরু করে, দেখলো তো আমরাই ঠিক ছিলাম, ও সুইয়েরই ছেলে। রাগে ফুসতে ফুসতে স্যাম বাড়ি গিয়ে সিনাকে ধরে আর তাকে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো লি কি আমার ছেলে? সিনা যেন আকাশ থেকে পড়ে আর সে বলে, এসব কি বলছো? ও তোমার ছেলে না হলে কার ছেলে হবে? স্যাম চিৎকার করে বলে, যদি তাই হয় তবে ওর রক্তের গ্রুপ এবি হলো কি করে, যেটা তোমার আর সুয়ের রক্তের মিলে হয়েছে? তার মানে ও আমার ছেলে নয়। দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। স্যাম চিৎকার করে বলতে থাকে, আমি এতদিন অন্যের ছেলেকে নিজের মনে করে বড় করেছি, আর তুমি বছরের পর বছর আমার চোখে ধুলো দিয়ে মজা দেখেছো। এর মধ্যে সবার অগোচরে লি সুয়ের বাড়িতে চলে আসে। সুই বিবাহিত ছিল আর তার স্ত্রীও 2 মেয়ে ছিল। লি সেখানে গিয়ে মেয়েগুলোকে জিজ্ঞেস করে তাদের বাবা বাড়ি আছে কিনা। তারা অবাক হয়ে বলে, আমাদের বাবা কেন? তুমি কে? লি সোজাসুজি বলে, আমি তোমাদের বড় ভাই। তাদের গলার আওয়াজ শুনে সুই বাহিরে বেরিয়ে আসে। লি তাকে বলে, আপনি আমার বাবা তাই না? ব্লাড টেস্টে সব ধরা পড়ে গেছে। ঠিক তখনই সুয়ের স্ত্রী বেরিয়ে এসে সুইকে গালমন্দ শুরু করে আর সে তাকে বলে যে আমি তো এতদিন ভেবেছিলাম যে লোকে তোমার নামে শুধু শুধুই বদনাম রটাচ্ছে, কিন্তু এখন তো সব প্রমাণ হয়ে গেছে। সুয়ের স্ত্রী চেঁচিয়ে বলতে থাকে যে এখন তো রক্ত পরীক্ষাতে সব বেরিয়ে এসেছে, তার মানে এটাই সত্যি, তুমি আমাকে অনেক বড় ধোকা দিয়েছো। সুয়েতে চরম বিরক্ত হয়ে যায় আর লিকে বলে, দেখ তোর বাবা হলো স্যাম, আমি তোর কেউ না। অকারণে আমার সাজানো সংসারটা নষ্ট করিস না, এখান থেকে দূর হয়ে যা। লি শান্তভাবে বলে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাকে একবার বাবা বলে ডাকতে চাই। এরপর সে সুইকে 3 বার বাবা বাবা বলে ডেকে সেখান থেকে চলে যায়। পরদিন সিনা স্যামকে একটু সাহায্য করার জন্য অনুরোধ করে যাতে সে মরিচগুলো শুকাতে দেয়, কিন্তু স্যাম তাকে পুরোপুরি উপেক্ষা করে চলে যায়। তখন লি এসে তার মাকে কাজে সাহায্য করতে থাকে। ওদিকে স্যাম সারা রাত একা পড়ে পড়ে কাঁদতে থাকে আর ভাবে যে সিনাকে বিশ্বাস করে তার পুরো জীবনটা তছনছ হয়ে গেছে। পরদিন দেখা যায় ছোট ছেলে ইয়ং অন্য বাচ্চাদের সাথে খেলা করছে। খেলতে খেলতে এক ছেলের সাথে তার ঝগড়া শুরু হয়। সে ছেলেটি তাকে হুমকি দিয়ে বলে, দাঁড়া, আমার বড় দাদাকে বলে তোর মুখ ফাটিয়ে দেব। ইয়ংও দমে যাওয়ার পাত্র নয়। সে তাকে পাল্টা জবাব দেয় যে তোর তো মোটে একটা ভাই আর আমার দুইজন বড় ভাই আছে, বুঝলি? এখনই তাদের ডাকছি। এই বলে সে বাড়িতে এসে মেজো ভাই চ্যাংকে ডেকে আনে, কিন্তু চ্যাং তো মারামারি করতে জানে না। ইয়ং তাকে সাহস দিয়ে বলে, আরে দাদা, ওই ছেলেটা তো অনেক ছোট, ওর দাদাও নিশ্চয়ই ছোট হবে, তুমি ওকে সহজেই হারিয়ে দেবে। এই ভেবে চ্যাং আর ইয়ং মারামারি করতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে সেই ছেলেটার বড় ভাই আদতে বেশ লম্বা চওড়া আর শক্তিশালী। তখন তারা বড় ভাই লিকে ডাকে। লি ছিল অন্য দুজনের চেয়ে অনেক বেশি বেপরোয়া। সে এক পাথর দিয়ে সেই ছেলেটার বড় ভাইয়ের মাথা ফাটিয়ে দেয় আর হুমকি দেয় যে ভবিষ্যতে তার ভাইদের সাথে লাগতে এলে তার ফল খারাপ হবে। মার খেয়ে সেই ছেলেটি তার বাবাকে সব জানায় আর তার বাবা নালিশ নিয়ে স্যামের কাছে আসে। সে স্যামকে বলে, দেখুন আপনার ছেলে আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে,
আমার কাছে ডাক্তার দেখানোর টাকা নেই, আপনাকে এই চিকিৎসার খরচ দিতে হবে, নয়তো আমি পুলিশের কাছে যাব। স্যাম তখন অদ্ভুত এক জবাব দেয়। সে ওই লোকটিকে বলে, আরে পুরো এলাকা যা জানে আপনি কি তা জানেন না? লিয়া আমার ছেলে নয়, ও হলো সুইয়ের ছেলে। ও যাই করুক না কেন তার দায়ভার সুইয়ের, আমার নয়। আপনার যা বলার ওই সুইকে গিয়ে বলুন। আহত ছেলেটির বাবা এবার সোজাসুজি সুইয়ের বাড়িতে যায়। সুই সব শুনে বিরক্ত হয়ে বলে, আপনারা কি তামাশা শুরু করেছেন বলুন তো? আপনারা জানলেন কি করে যে ও আমার ছেলে? ওর নাম কি আমার বাড়ির রেশন কার্ডে আছে? টাকা হাতিয়ে নেওয়ার এটা কি নতুন কোনো ফোন দিয়ে আসছেন নাকি আপনারা? চুপচাপ এখান থেকে বিদায় হন। সেই লোকটা আবার স্যামের কাছে ফিরে এসে বলে, শুনুন, লির নাম আপনার রেশন কার্ডে আছে, তার মানে আইনত আপনি তার বাবা, তাই ঝামেলা না বাড়িয়ে আমার ছেলের চিকিৎসার টাকা দিন। স্যাম বলে, আমার কাছে কোনো টাকা নেই, তার বদলে ঘর থেকে যা খুশি নিয়ে যান, তবে আমার কোনো জিনিসে হাত দেবেন না। সিনার জিনিসপত্র নিয়ে যান, ওই তো লির মা। এরপর সেই লোকটার ঘর থেকে সিনার ব্যবহার্য জিনিসপত্র নিয়ে চলে যেতে থাকে। লি এটা দেখে চিৎকার করে বলে, আপনারা আমার মায়ের জিনিস কেন নিয়ে যাচ্ছেন? স্যাম তখন লিকে ধমক দিয়ে বলে, তোর মা তো সিনা, কিন্তু তোর বাবাকে। এভাবে সে লিকে খোঁটা দিতে শুরু করে। এতে সিনা অনেক রেগে যায় আর সাজগোজ করে সোজাসুজি সুইয়ের বাড়িতে গিয়ে হাজির হয়। সে সুইকে বলে, দেখো, আমার স্বামী এতদিন তোমার ছেলেকে নিজের মনে করে মানুষ করেছে, এখন লি একটা ছেলের মাথা ফাটিয়েছে বলে সেই লোকগুলো আমার ঘরে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। লি তোমার ছেলে, তার জরিমানাটাও তোমাকেই দিতে হবে। সুয়ে এবার সিনাকে অপমান করে বলে, একটা কথা বলো তো, বিয়ের আগে কি তুমি শুধু আমাকেই ভালোবাসতে? কে জানে আমার মতো আরো কত পুরুষের সাথে তুমি প্রেমের খেলা খেলেছো, হতে পারে লি তাদেরই কারো ছেলে। সিনা এই অপমানে ফেটে পড়ে। ঠিক তখনই সুয়ের স্ত্রী সেখানে এসে সিনার সাথে ঝগড়ার মারামারি শুরু করে দেয়। সুই সিনাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সিনা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে স্যামকে সব জানায়, কিন্তু স্যাম নির্লিপ্ত ভাবে বলে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এতে নাক গলাতে পারবো না। সিনা এতে ভীষণ কষ্ট পেয়ে তাকে বলে, তুমি জানো সুই আর তার বউ আমাকে মেরেছে, তুমি গিয়ে ওদের একটা উচিত শিক্ষা দিয়ে এসো। স্যাম উত্তর দেয়, আমি কেন ওদের সাথে মারামারি করে জেলে যাব? সুইয়ের সাথে সম্পর্ক তো তোমার ছিল, তাই না? আজও তোমাকে মারবে, কাল হয়তো আবার ভালোবাসবে, আমি এখানে কথা বলার কে? সিনা পুরোপুরি ভেঙে পড়ে। স্যাম তখন সিনার দিকে তাকিয়ে দেখে যে তার জুতো জোড়া অনেক পুরনো আর নোংরা হয়ে গেছে, বাড়িতে একটা পয়সাও নেই। স্যাম ঠিক করে যে সে আবার রক্ত বিক্রি করবে, কিছু টাকা জোগাড় করবে সে। এবার সে চ্যাং আর ইয়ংকে সাথে নিয়ে বের হয়। যাওয়ার পথে সেই পুরনো নদী থেকে সে পেট ভরে পানি পান করে নেয়। সে চ্যাং আর ইয়ংকেও শেখাতে লাগে। সে চ্যাং আর ইয়ংকেও বলতে থাকে যে ওই সুই আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, তোরা বড় হয়ে তার ওই দুই মেয়েকে এমন ভাবে প্রেমের ফাঁদে ফেলবি যাতে সুই একদিন আমার পা জড়িয়ে ধরে ভিক্ষা চায়, যেন ওদের মেয়েদের আমি এই বাড়ির বউ করে আনি, তবে আমার আত্মা শান্তি পাবে। এইভাবে সে ছোট বাচ্চাদের কানে বিষ ঢালতে থাকে। একবারও সে ভাবে না যে সে বাচ্চাদের সাথে কতটা আজে বাজে কথা বলছে। হাসপাতালে পৌঁছানোর পর স্যামের সাথে সেই পুরনো ডাক্তারের দেখা হয় যে বহু বছর আগে স্যামের রক্ত নিয়েছিল। স্যাম ডাক্তারকে জিজ্ঞেস করে যে আপনার কি মনে আছে অনেক বছর আগে আমার কাকা আর তার এক বন্ধু রক্ত দিতে আসতো? ডাক্তার বলে, ঠিক মনে পড়ছে না, তা আপনার নাম কি? স্যাম বলে, ডাক্তার বাবু, আমার নাম স্যাম। ডাক্তার তখন হেসে বলে, ও সেই স্যাম যে কিনা সুয়ের ছেলেকে মানুষ করছে। পুরো শহর তো তোমাকেই নিয়ে কানাকানি করছে, আমি অনেক কথা শুনেছি। স্যাম এতে প্রচন্ড বিরক্ত হয়ে যায় আর তাকে বলে, এ তো দেখছি হিতে বিপরীত হলো। ওসব ছাড়ুন ডাক্তার বাবু, আমার রক্ত নিন। রক্ত দেওয়ার পর স্যাম কলিজা খেতে যায়। সেখানে তার সাথে এক মহিলার দেখা হয়। এটি সেই মহিলা ছিল যে সিনেমার শুরুতে শ্রমিকদের কাছে জলখাবার বিক্রি করতে এসেছিল, কিন্তু সে সিনার মতো সুন্দরী ছিল না বলে কেউ তার থেকে কিছু কেনেনি। সেই মহিলাটি তখন আহত অবস্থায় হাসপাতালে এসেছিল। স্যামকে দেখে সে বলে, আপনি সিনার স্বামী না? সেদিন দেখেছিলাম ও খুব সাজগোজ করে কোথাও যাচ্ছিল। সত্যি বলতে এত বছর পরেও আগের মতোই সুন্দরী রয়ে গেছে। মহিলাটি ঠিকঠাক মতো হাঁটতে পারছিল না, আর এর জন্য স্যাম তাকে সাহায্য করে আর তার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু বাড়ির বাহিরে লিল দাঁড়িয়ে ছিল। স্যাম তাকে দেখে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? লি কাদো কাদো গলায় বলে, আমি আপনার পিছু পিছু আসছিলাম বাবা, আপনি কি আমাকে ক্ষমা করবেন না? স্যাম তখন লিকে শক্ত করে বলে, শোন, আমাকে বাবা বলে ডাকবি না, স্যাম আঙ্কেল বলবি। তবে হ্যাঁ, তোর মায়ের সামনে আবার আঙ্কেল ডাকিস না, তাহলে তোর মা আমাকে চটি দিয়ে পেটাবে। মনে রাখিস, তুই কিন্তু আমার ছেলে না। এই বলে তারা দুজনে মিলে সে আহত ছেলের বাবার হাত থেকে বাড়ির সব জিনিসপত্র ফিরিয়ে আনে, যা স্যাম রক্ত বিক্রির টাকা দিয়ে ছাড়িয়ে এনেছিল। সিনা বাড়িতে এসে দেখে তার সব জিনিস ফিরে এসেছে। শুধু তাই নয়, স্যাম সেই পুরনো জুতার বদলে তাকে একজোড়া নতুন জুতো কিনে দিয়েছে। এসব দেখে সিনা খুব খুশি হয়, কিন্তু এরই মধ্যে সেই মহিলার স্বামী বাড়ি চলে আসে, যাকে স্যাম পৌঁছে দিয়েছিল। সে স্যামের উপর চড়াও হয়ে চিৎকার করতে থাকে। সে বলে যে আমি বাড়িতে নেই দেখি তুমি আমার বউয়ের সাথে দেখা করতে এসেছো, আজ তোমায় আমি ছাড়বো না। সিনা অবাক হয়ে স্যামকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ওই মহিলার বাড়িতে গিয়েছিলে? স্যাম হ্যাঁ বলতেই কোনো কারণ শোনার আগেই মহিলাটির স্বামী চিৎকার করে বলে, দেখুন, ও নিজেই স্বীকার করছে ও আমার বাড়িতে গিয়েছিল, ও খুব চালাক লোক। ঠিক তখন এলি প্রতিবাদ করে উঠে। সে বলে, দেখুন, আমি সারাদিন ওনার সাথেই ছিলাম, আপনার স্ত্রীর পায়ে চোট ছিল বলে উনি তাকে সাহায্য করেছে। আপনি নেশা করে অকারণে আজে বাজে কথা বলছেন, এখান থেকে চুপচাপ চলে যান, না হলে আমি পুলিশ ডাকবো। লোকটি তখন বলল, বাবা, তুই তো তোর বাবারই দালালি করবি। লি তখন সপাটে উত্তর দেয়, উনি আমার
বাবা নন। ব্লাড টেস্টই তো প্রমাণিত হয়েছে যে আমার বাবা অন্য কেউ। এই অবস্থায় আমি কেন ওনার দালালি করতে যাব? আমি শুধু সত্যি কথাটাই বলছি। আশেপাশের লোকজনও তখন লোকটিকে ধমক দিয়ে বলে যে স্যাম এমন মানুষ নয়, সে এমন কাজ করতেই পারে না, বরং তুমি নেশা করে এখানে পাগলামি করা বন্ধ করো। লোকটি তখন অপমানিত হয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। লি যেভাবে স্যামকে বাঁচায় তাতে স্যামের রাগ লিওর উপর থেকে একটু হলেও কমতে শুরু করে। লিও মনে মনে ভাবে যে আমি বাবাকে বিপদ থেকে বাঁচিয়েছি, নিশ্চয়ই আমার প্রতি ওনার ঘৃণা কিছুটা হলেও কমেছে। সেই রাতে অবশ্য কারোরই চোখে ঘুম আসছিল না, সবাই আধা পেটা খেয়ে শুয়েছিল। বাচ্চারা খিদে ছটফট করছিল। তাদের মন ভোলাতে স্যাম একে একে সবাইকে জিজ্ঞেস করতে শুরু করে যে তারা কি খেতে চায়। ছোট ছেলে ইয়ং বলে, বাবা আমি গরুর মাংস খেতে চাই। স্যাম বলে, ঠিক আছে, কিন্তু জানিস মাংস কিভাবে রান্না করতে হয়? এই বলে সে মাংস রান্নার পুরো প্রণালী এমন ভাবে বর্ণনা করতে থাকে যে বেচারা ইয়ং এর জিভে জল চলে আসে। এরপর মেজো ছেলে চ্যাংকেও তার প্রিয় খাবারের কথা জিজ্ঞেস করে সেটি রান্নার গল্প শোনাতে থাকে। সে বাচ্চার গল্প শুনে মনে মনে স্বাদ পেতে থাকে। সবশেষে লি যখন তার প্রিয় খাবারের কথা বলতে চায়, স্যাম তাকে থামিয়ে দিয়ে বলে, তোর পালা যখন আসবে তখন বলবো, এখন চুপচাপ ঘুমা। বেচারা লি খুব মন খারাপ করে এতে। সিনা তখন আদর করে লিকে বলে, আয় সোনা, আমি তোকে তোর প্রিয় খাবার রান্নার গল্প শোনাই। প্রথমে আমরা সবজি কাটবো। এই দৃশ্য থেকে বোঝা যায় যে দেশের অবস্থা তখন কতটা খারাপ ছিল। মানুষের দুবেলা খাবার জোটা দুষ্কর হয়ে পড়েছিল। তারা খাবারের গল্প করেই নিজেদের পেট ভরানোর চেষ্টা করত, কিন্তু স্যাম তার সন্তানদের এই কষ্ট সহ্য করতে পারছিল না। সে আবার রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেয়। হাসপাতালের বাইরে গিয়ে সে দেখে যে এক লোক বসে বসে কিছু একটা খাচ্ছে। সে আর কেউ নয় বরং স্যামের কাকার সেই বন্ধু যে শুরুতে স্যামের সাথে রক্ত দিতে এসেছিল। লোকটির চেহারা ফ্যাকাশে হয়ে গেছে আর সে খুব দুর্বল হয়ে পড়েছে। স্যাম তাকে জিজ্ঞেস করে যে কতদিন পর দেখা হয়েছে, তা তোমার এই কি হাল হয়েছে? কোনো অসুখ করেছে তোমার? লোকটি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। স্যাম যখন হাসপাতালের ভেতরে যায়, ডাক্তার তাকে দেখে রেগে গিয়ে বলে, তুমি তো মাত্র কিছুদিন আগে রক্ত দিয়েছ, 3 মাসের আগে আমি তোমার রক্ত নিতে পারবো না, আবার কেন এখানে এসেছো? স্যাম খুব কাকুতি মিনতি করতে থাকে। তার এই অবস্থা দেখে ডাক্তার তাকে বলে যে ঠিক আছে, যদি দিতেই চাও তবে আমাকে কিছু কমিশন দিতে হবে। স্যাম অসহায় হয়ে বলে, ডাক্তার বাবু আমার কাছে তো কোনো টাকাই নেই। ডাক্তার বলে, ঠিক আছে, রক্ত দেওয়ার পর যে টিনজাত খাবার আর নাস্তা পাবে সেগুলো আমাকে কমিশন হিসেবে দিয়ে দিও। স্যাম রাজি হয়ে যায়। সাধারণত রক্ত দেওয়ার পর শরীর দ্রুত রক্ত তৈরির জন্য স্যাম কলিজা খেত, কিন্তু এবার সে তা করে না, কারণ কলিজা খেলে তার কাছে আর টাকা থাকবে না যা দিয়ে সে বাচ্চাদের ভালো মন্দ খাওয়াতে পারবে। তাই সে নিজে না খেয়ে খালি পেটে বাড়ি ফিরে সিনাকে গিয়ে বলে, আমার কাছে কিছু টাকা আছে, চলো আজ বাচ্চাদের নিয়ে কোনো ভালো হোটেলে খেয়ে আসি। খাবারের কথা শুনে বাচ্চারা তো খুশিতে নাচতে শুরু করে, কিন্তু স্যাম আড়ালে লিকে গিয়ে বলে, আমরা সবাই হোটেলে যাচ্ছি কিন্তু তুই যাবি না। লিয়েতে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, কেন বাবা? স্যাম এতে রাগান্বিত হয়ে বলে, তোর কি একবার বলে মাথায় ঢুকে না যে আমি তোর বাবা নই? আমি নিজের রক্ত বিক্রি করে এই টাকা এনেছি, আর তোর শরীরে আমার রক্ত নেই, তবে আমি কেন তোকে আমার টাকায় খাওয়াবো? তুই তোর কাকার বাড়ি গিয়ে খেয়ে নে। আর শোন, এসব যদি তোর মাকে বলেছিস তবে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। তখনই সিনা সেখানে চলে আসে আর লিকে বলে, চল বাবা, তোর বাবা আমাদের হোটেলে নিয়ে যাবে। লি তখন হেসে বলে, মা আমার হোটেলের খাবার একদম ভালো লাগে না, তোমরা যাও, আমি বরং কাকার বাড়িতে গিয়ে খেয়ে নেব। লি চলে যাবার পর সিনা বুঝতে পারে যে সবই স্যামের কাজ। সে স্যামের উপর খুব রেগে যায় আর বলে, আমিও হোটেলে যাব না, তুমি শুধু চ্যাং আর ইয়ংকে নিয়ে যাও। স্যাম 2 ছেলেকে নিয়ে চলে যায়। ওদিকে লি তার কাকার বাড়িতে গিয়ে আধ পচা বাসি খাবার খায়। সে খুব কষ্ট পাচ্ছিল এই ভেবে যে তার 2 ভাই হোটেলে বসে কত না জানি মজার মজার খাবার খাচ্ছে আর তাকে এসব পচা খাবার খেতে হচ্ছে। বাড়ি ফেরার পথে লি আকাশে চাঁদের দিকে তাকায়। তার কাছে গোল চাঁদটাকে একটা ডাম্পলিং এর মতো মনে হচ্ছিল। ক্ষুধার্ত লি মনে মনে ভাবছিল, আহা ডাম্পলিং গুলো কত না জানি সুস্বাদু হয়, যদি একটা পেতাম। কিন্তু পরক্ষণেই তার ভুল ভেঙে যায় যে ওটা তো ডাম্পলিং নয়, ওটা চাঁদ। বেচারা কাঁদতে কাঁদতে বলে, চাঁদ তুমি যেও না, আমার খুব খিদে পেয়েছে। ক্ষুধার জ্বালালি দৌড়ে হোটেলের দিকে যায়, কিন্তু ততক্ষণে সে আমার বাকি রেখে চলে এসেছে। এবার লি নিরুপায় হয়ে শুয়ের বাড়িতে গিয়ে তাকে বাবা বাবা বলে ডাকতে থাকে। শুয়েতে চরম বিরক্ত হয় আর তাকে বলে যে এক কথা কান খুলে শুনে রাখ, এরপর যদি আমাকে বাবা বলে ডাকিস তবে তোকে মেরেই ফেলবো। লি অনুনয় করে বলে, আপনি যদি আমাকে ডাম্পলিং কেনার জন্য সামান্য কিছু টাকা দেন তবে আমি কথা দিচ্ছি আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না বা আপনাকে বাবা বলেও ডাকবো না। শুই তখন হেসে বলে, আমি জানি তুই যদি টাকা একবার পাস তাহলে বারবার আসবি, চুপচাপ এখান থেকে চলে যা, না হলে আমার কুকুর লেলিয়ে দেব। ভয় পেয়ে লি সেখান থেকে চলে আসে। স্যাম যখন ছেলেদের নিয়ে ফিরে সিনা জানায় যে লি এখনো বাড়ি ফেরেনি। সে কাকার বাড়ি থেকে সোজা শুয়ের বাড়ি টাকা চাইতে গেছে। স্যাম তাচ্ছিল্য করে বলে, দেখলে তো খিদের টান পড়তেই নিজের আসল বাবার কাছে ছুটে গেছে, আমার কাছে আসেনি। সিনা বুঝে যায় যে স্যামের সাথে কথা বলে কোনো লাভ নেই। সে নিজে লিকে খুঁজতে বের হয়ে যায়। কিছুক্ষণ পর স্যামেরও মন খুঁত করতে থাকে আর সেও লিকে খুঁজতে বের হয়। এক জায়গায় লিকে দেখতে পেয়ে স্যাম যখন এগিয়ে যায় লি তাকে দেখে ভয়ে লুকিয়ে পড়ে। স্যাম বলে, শোন বাবা, তোর মা আসছে, তুই চুপচাপ বেরিয়ে আয়। সিনা এসে লিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে যে বাবা আমাকে ক্ষমা করে দিস, আমার ভুলের সাজা তুই পাচ্ছিস।
পরদিন সুই গাড়ি চালিয়ে কোথাও যায়। হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তাকে দেখে মনে হচ্ছিল যে সুই কোনো এক মরণবেদিতে আক্রান্ত। খবরটা শুনে স্যাম খুশিতে প্রায় চিৎকার করে ওঠে আর মনে মনে ভাবতে থাকে যে ওর পাপের শাস্তি এবার পাবে, ও সাজানো সংসার এবার ধ্বংস হয়ে যাবে, তবে আমার মনে শান্তি আসবে। হাসপাতালে ডাক্তাররা সুয়ের স্ত্রীকে জানায় যে রোগটি একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এখন আর কিছুই করার নেই। ডাক্তাররা হাল ছেড়ে দিলেও সুয়ের স্ত্রী এক তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য চায়। তান্ত্রিক তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না, আপনার স্বামীকে বাঁচানো সম্ভব, তবে তার জন্য একটা বিশেষ পুজো করতে হবে, যা কেবল সুয়ের ছেলেকেই করতে হবে। সুয়ের স্ত্রী বলে, আমাদের তো শুধু 2 মেয়ে। তান্ত্রিক তখন বলে, রাশিফল বলছে সুয়ের একজন ছেলে আছে। সব জেনে শুনে সুয়ের স্ত্রী প্রচুর চকলেট আর উপহার নিয়ে স্যামের বাড়িতে হাজির হয়। পাড়ার সবাই তো আগে থেকেই জানতো যে লি আসলে সুয়েরই ছেলে। সে সিনাকে অনুরোধ করে যে দয়া করে লিকে আমাদের হাতে তুলে দাও, আমরা ওকে নিজের সন্তানের মতো রাখবো, ভালো স্কুলে পড়াশোনা করাবো, আমার স্বামীর প্রাণ সংকটে তান্ত্রিক বলেছে যে একমাত্র তার ছেলে পুজো করলে সে বাঁচবে, দয়া করে আমার উপর একটু করুণা করো। স্যাম এই বিষয়ে কোনো কথা বলে না, কারণ তার কাছে লি বাড়িতে থাকুক আর না থাকুক তার কিছুই যায় আসে না। কিন্তু সিনা আড়ালে স্যামকে বলে, আমি ঠিক করেছি লিকে ওদের দিয়ে দেব, কারণ এখানে ও না খেয়ে দুঃখে দুঃখে মরছে, তুমি তো ওকে একবেলা খেতেও দিচ্ছ না, অন্তত সুয়ের বাড়িতে গিয়েও বেঁচে তো থাকবে আর একটু সুখেও থাকতে পারবে। স্যাম তাকে বলে, আমাকে জিজ্ঞেস করছো কেন, যা খুশি করো। এই বলে সে বাহিরে বেরিয়ে যায়। সে দেখে যে তার বাকি 2 ছেলে সুয়ের স্ত্রীর আনা উপহারগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে, কিন্তু একা দাঁড়িয়ে থাকা লিয়ের দিকে তাকিয়ে স্যামের মনে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হয়। তার মনে হয় সে কি তবে বড় কোনো ভুল করে ফেলেছে। নিজের পরিস্থিতির উপর রাগ হলেও স্যাম সেই কষ্ট মনে চেপে রেখে কাজে চলে যায়। পরের দিন সে লিকে বুঝিয়ে বলে যে দেখ, গত 11 বছর আমিই তোকে বড় করেছি, হয়তো অনেক মেরেছি, কিন্তু আজ তুই একটা নতুন বাড়িতে যাচ্ছিস, ওখানে ভালো থাকিস আর মন দিয়ে পড়াশোনা করিস। এভাবে স্যাম লিকে সুয়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে কাজে চলে যায়। কিন্তু কাজে গিয়েও সে মন বসাতে পারছিল না। লি যতদিন বাড়িতে ছিল স্যাম ওকে সারাক্ষণ অভিশাপ দিত, কিন্তু এখন সে নেই বলে স্যাম এক অদ্ভুত একাকিত্ব অনুভব করতে থাকে। এদিকে সুয়ের বাড়িতে তখন তান্ত্রিক পুজো শুরু করেছে। লি প্রথমবার সে বাড়িতে ঢুকেছে, তাই সে যেন ভয় না পায় সেজন্য সিনাও তার সাথে ভেতরে যায়। তান্ত্রিক লিকে নির্দেশ দিয়ে বলে, খোকা, জোরে চিৎকার করে বলো, বাবা তুমি যেও না, ফিরে এসো, তবেই তোমার বাবা তোমার চিৎকার শুনবে আর মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে। লি কাদু কাদু গলায় বলে, উনি তো আমার বাবা নন, আমি কেন ওনাকে বাবা বলবো? সুয়ের স্ত্রী তখন ঝাঁঝালু গলায় বলে, আগে তো সারাক্ষণ বাবা বাবা বলে ডাকতি, আর এখন যখন তোকে দত্তক নেওয়া হলো তখন তোর বাবা ডাকতে আসছে না, তোকে ডাকতেই হবে। কোনো উপায় না দেখে লি সুইকে বাবা বলে ডাকতে শুরু করে, কিন্তু তান্ত্রিক এতে সন্তুষ্ট হয় না। সে বলে যে এইভাবে মরা গলায় ডাকলে তো হবে না, আত্মায় পৌঁছাতে হবে, একদম আবেগ দিয়ে চিৎকার করে বলতে হবে যে বাবা আমাকে ছেড়ে যেও না, ফিরে এসো। তান্ত্রিকের জাদুটোনা আর ওই পরিবেশ দেখে বেচারা লি খুব ভয় পেয়ে কাঁদতে শুরু করে। ঠিক তখন স্যাম জানলা দিয়ে উকি মেরে দেখছিল যে ওরা বাচ্চার সাথে কি করছে, কিন্তু লি হঠাৎ স্যামকে দেখে ফেলে আর সাথে সাথে স্যাম আড়ালে লুকিয়ে পড়ে। লি এবার চিৎকার করে বলতে থাকে, বাবা প্লিজ যেও না, এদিকে এসো। তান্ত্রিক ভাবে যে লি বুঝে সুয়ের উদ্দেশ্যে এটা বলেছে, তাই সে উৎসাহ দিয়ে বলে, হ্যাঁ বাবা, এই তো ঠিক আছে, এই আবেগটাই আমি চাচ্ছিলাম, আরো জোরে ডাকো। সে জানতো না যে লি সুইকে নয় বরং স্যামকে দেখে ওভাবে ডাকছিল। এসব দেখে স্যাম আর নিজেকে সামলাতে পারে না। সে ঝড়ের বেগে ভেতরে ঢুকে সব লন্ডভন্ড করে দেয়। সুয়ের স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, ডাক্তাররা যাকে বাঁচাতে পারেনি এই সস্তা জাদুকর তাকে কিভাবে বাঁচাবে? চল বাবা, তুই আমার সাথে চল, তুই তো তোর মাকে বাঁচিয়েছিস। এই বলে সে লিকে কাঁধে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। বড় ভাইকে ফিরে পেয়ে চ্যাং আর ইয়ং খুশিতে আত্মহারা হয়ে যায়। লিকে বাড়িতে ফিরিয়ে আনার পরেই যেন স্যামের মনে শান্তি ফিরে আসে। সিনাও মনে মনে খুব খুশি হয়। এভাবে দিন কাটছিল, কিন্তু একদিন হঠাৎ লি অজ্ঞান হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলে জানা যায় যে লি ঠিক একই রোগ হয়েছে যা সুয়েরও হয়েছে। স্যাম যা ভেবেছিল তাই ঠিক হয়েছে। লি আসলেই সুয়ে আর সিনার ছেলে। সিনাই সত্যিটা স্যামের কাছে লুকিয়েছিল, আর এর জন্য স্যাম সিনার উপর খুব রেগে যায়। কিন্তু 11 বছর ধরে যাকে নিজের ছেলে বলে বড় করেছে সে, তার প্রতি স্যামের মায়া জন্মে যায়। সে লিকে মরতে দিতে পারে না। শেষ পর্যন্ত তো সে একজন বাবা। সে ডাক্তারকে হাত জোর করে বলে, আমি যা খুশি করতে রাজি, দয়া করে আমার ছেলেকে বাঁচান। ডাক্তার জানায় যে সুয়ের রোগটা শেষ পর্যায়ে চলে গেছে, কিছু আর করার নেই, কিন্তু লির রোগটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে, তাই ওকে বাঁচানো সম্ভব, তবে সেই সুযোগ এই ছোট হাসপাতালে নেই, ওকে বড় শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। স্যাম সাথে সাথে সিনাকে দিয়ে লিকে শহরের হাসপাতালে পাঠিয়ে দেয় আর বলে, তোমরা যাও, আমি টাকার ব্যবস্থা করছি। স্যাম আবার সেই পুরনো ডাক্তারের কাছে যায় তার রক্ত দেওয়ার জন্য, কিন্তু ডাক্তার তাকে এবার সাফ মানা করে দেয়
আর বলে যে তুমি এই 1 মাসে 2 বার রক্ত দিয়েছো, আমি যদি তৃতীয়বার তোমার রক্ত নেই তবে আমার জেল হয়ে যাবে, কারণ এটা বেআইনি। এভাবে বারবার রক্ত দিলে তোমার জীবনেরও ঝুঁকি আছে। তোমার কাকার সেই বন্ধুরও কিন্তু এভাবেই মৃত্যু হয়েছে, কারণ সেও বারবার রক্ত দিত। সে গতকাল মারা গেছে, তুমি তো দেখেছো ওর চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। স্যামের তখন সেই ফ্যাকাশে চেহারা লোকটির কথা মনে পড়ে যায়, কিন্তু সেই মুহূর্তে তার টাকার খুব দরকার ছিল, নয়তো লিকে বাঁচানো যাবে না। সে সবার কাছে ধারের জন্য হাত পাততে থাকে, কিন্তু ওই এলাকার সবার অবস্থায় স্যামের পরিবারের মতো ছিল, কারো কাছেই টাকা ছিল না। তবুও যে যার সাধ্য মতো সামান্য কিছু তাকে সাহায্য করে, কিন্তু সেই টাকা লির চিকিৎসার জন্য যথেষ্ট ছিল না। নিরুপায় হয়ে স্যাম সুয়ের বাড়িতে যায়। সুই ততক্ষণে মারা গেছে। স্যাম সুয়ের স্ত্রীকে বলে, আমি লিকে আপনাদের কাছে দত্তক দিতে রাজি আছি, শুধু প্রাণটা বাঁচানোর জন্য আমাকে কিছু টাকা দিন। সুয়ের স্ত্রী তখন নিষ্ঠুর ভাবে উত্তর দেয়, আমার স্বামীও মারা গেছে, এখন ওর ছেলেকে নিয়ে আমি কি করব? এই বলে সে স্যামকে তাড়িয়ে দেয়। স্যাম সামান্য যা টাকা জোগাড় করতে পেরেছিল তা নিয়ে পাগলের মতো শহরের হাসপাতালে দৌড়ে যায়। সেখানে গিয়ে সে লির নাম বলতেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে এই নামে কোনো বাচ্চা সেখানে ভর্তি হয়নি। স্যাম যেন আকাশ থেকে পড়ে। সে দিশেহারা হয়ে তাদেরকে বলে, এসব কি বলছেন আপনারা? আমার স্ত্রী তো ওকে এখানেই নিয়ে এসেছিল। সিনা স্যামকে বলেছিল যে সে লিকে নিয়ে এই হাসপাতালে আসবে, কিন্তু সেখানকার এক নার্স তাকে জানায় যে হ্যাঁ, এক মহিলা তার ছেলেকে নিয়ে এখানে এসেছিল। ছেলেটি নাক দিয়ে রক্ত পড়ছিল। সে ডাক্তারকে অনেক অনুরোধ করেছিল, কিন্তু ডাক্তার এখানে তাকে ভর্তি নিতে রাজি হয়নি। সে অন্য কোথাও নিয়ে যেতে বলেছে। স্যাম মরিয়া হয়ে জিজ্ঞেস করে, আপনি কি জানেন যে তাকে কোথায় পাঠানো হয়েছে? নার্স অন্য একটি হাসপাতালের নাম বলে। স্যাম দেরি না করে সেখানে ফোন করে। উপাসে সিনা ফোন ধরে কান্নায় ভেঙে পড়ে। সে বলে যে আমি লিকে এখানে ভর্তি করেছি, ও দ্রুত অপারেশন করাতে হবে, 3000 টাকা লাগবে, তুমি তাড়াতাড়ি এসো। স্যাম অভয় দিয়ে বলে তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে আসছি। স্যাম জানতো যে সে নিজের শহরের হাসপাতালে আর রক্ত দিতে পারবে না, কারণ তারা ধরে ফেলবে যে স্যাম এই 1 মাসেই 2 বার রক্ত দিয়েছে। কিন্তু শহরের বড় হাসপাতালে তো আর তার কোনো রেকর্ড নেই। তাই সে শহরের বিভিন্ন হাসপাতালে গিয়ে রক্ত দিতে শুরু করে। বারবার সুই ফুটানোর ফলে তার হাতের সেই জায়গাগুলো একদম লাল হয়ে যায়। সাধারণত রক্ত দেওয়ার পর শরীর ঠিক রাখতে সে কলিজা খেত, কিন্তু এখন 1 পয়সা খরচ করার সময় নেই, আর সেই সামর্থ্যও তার নেই। না খেয়ে সে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রক্ত দিয়ে টাকা জমাতে শুরু করে। ওদিকে ডাক্তার সিনাকে জানিয়ে দেয় যে আজ রাতের মধ্যে লির অপারেশন না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। অন্যদিকে স্যাম টাকার জন্য নিজের শরীরের উপর চরম অত্যাচার চালিয়ে যাচ্ছিল। একটি হাসপাতালে গিয়ে দেখে যে রক্ত দেওয়ার জন্য লম্বা লাইন। সবাই দারিদ্রের তাড়নায় রক্ত বিক্রি করতে এসেছে। এক নার্স লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মুখ পরীক্ষা করছিল। যার মুখ ফ্যাকাশে দেখাচ্ছিল তাকে সে বের করে দিচ্ছিল। স্যামের মুখও তখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে সে লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিচের দিকে মাথা নিচু করে থাকে। এতে মাথার রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে মুখটা সাময়িকভাবে লাল দেখায়। এই কৌশলে সে নার্সদের চোখ ফাঁকি দিয়ে আরো একবার রক্ত দেয়। অন্য একটি হাসপাতালে রক্ত দেওয়ার পর স্যাম হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। ডাক্তাররা ভয় পেয়ে স্যামের বের করে নেওয়া রক্তটুকু আবার তার শরীরে ঢুকিয়ে দেয়, কিন্তু বিনিময়ে তারা স্যামের কাছে টাকা চায়। স্যাম রেগে গিয়ে চিৎকার করে বলে, আমার শরীর থেকে নেওয়া রক্ত আমাকেই ফেরত দেওয়ার জন্য আমি কেন টাকা দেব? ডাক্তার পাল্টা ধমক দিয়ে বলে, আমাদের শখ হয়নি তোমার রক্ত নিয়ে আবার ফেরত দেওয়ার, তোমার জীবন বাঁচাতে এটা করা হয়েছে। তুমি মিথ্যে বলে রক্ত দিতে এসেছো, এটা তোমার দোষ। তুমি যদি এখানে মারা যেতে তবে আমাদের জেলে যেতে হতো। যে কেন এমন দুর্বল মানুষের থেকে রক্ত নিয়েছি আমরা, চুপচাপ টাকা দাও আর এখান থেকে বিদায় হও। রাগের মাথায় স্যাম ডাক্তারকে আক্রমণ করতে গেলে ডাক্তার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর স্যামের কষ্টে জমানো সব টাকা মাটিতে ছড়িয়ে পড়ে। সেখানে রক্ত দিতে আসা অন্যান্য অভাবী মানুষগুলো সেই টাকা কুড়াতে শুরু করে। স্যাম হাহাকার করে উঠে আর বলতে থাকে যে দয়া করে আমার টাকা নেবেন না, এটা আমার ছেলের অপারেশনের টাকা। স্যাম এখন আর কোনো হাসপাতালে রক্ত দিতে পারবে না, কারণ তার হাতের অবস্থা দেখে সবাই বুঝে ফেলবে তার শরীর ফ্যাকাশ হয়ে গেছে। সে চোখেও ঝাপসা দেখছে। কোনো মতে টলতে টলতে সে সেই হাসপাতালে পৌঁছায় যেখানে সিনালিকে ভর্তি করেছে। রাত হয়ে যাওয়ায় রিসেপশনে কেউ ছিল না। স্যাম পাগলের মতো প্রতিটি ঘরের দরজা খুলে লিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। সে ভয়ে অস্থির হয়ে এক ডাক্তারকে জিজ্ঞেস করে যে আমার স্ত্রী আর ছেলে এখানে এসেছিল, ওরা কোথায়? কিন্তু স্যামের উস্কো খুস্কো অবস্থা দেখে ডাক্তার সিকিউরিটিকে বলে, একে বাইরে বের করে দাও, এই পাগল এখানে কি করে ঢুকলো? সিকিউরিটি যখন স্যামকে টেনে হিচড়ে বের করছিল তখন স্যামের আত্মচিৎকার উপর তলায় থাকা লির কানে পৌঁছায়। লি জানালা দিয়ে দেখে স্যামকে বের করে দেওয়া হচ্ছে। লির শরীরে তখন স্যালাইন চলছিল, কিন্তু সে সব ছিঁড়ে ফেলে দৌড়ে নিচে নেমে আসে। কিন্তু ততক্ষণে স্যাম সেখান থেকে চলে যায়। লি পাগলের মতো বাবাকে খুঁজতে খুঁজতে কিছুটা দূরে রাস্তার ধারে স্যামকে বসে থাকতে দেখে। লি চিৎকার করে তার বাবাকে ডেকে বলে, বাবা আমি এখানে। স্যাম তার গলার স্বর চিনতে পারে, কিন্তু তার শরীর এতটাই নিস্তেজ যে সে মাথা তুলে তাকাতেও পারছিল না। বারবার রক্ত দেওয়ার ফলে তার চোখ ফুলে গেছে। সে ঠিক মতো দেখতেও পাচ্ছিল না। সে শুধু বুঝতে পারে যে সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। স্যাম অতি
কষ্টে উঠে দাঁড়িয়ে টলতে টলতে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুই কি লি? লি কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ বাবা আমি লি। লি তখন চিৎকার করে বলে, বাবা তুমি দাঁড়াও, আমি আসছি। স্যাম বেকুল হয়ে বলে, না না বাবা, রাস্তায় অনেক গাড়ি চলছে, তুই আসিস না, আমি রাস্তা পার হয়ে তোর কাছে আসছি। অতি কষ্টে টলতে টলতে স্যাম রাস্তা পার হয় আর তার ছেলের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। লি ডুকরে কেঁদে ওঠে আর জিজ্ঞেস করে, বাবা তুমি কি এখনো আমার উপর রেগে আছো? স্যাম অশ্রু ভেজা চোখে বলে, শোন বাবা, লোকে কি বললো তাতে আমার এখন আর কিচ্ছুই যায় আসে না। তুই আমার ছেলে, তুই আমার বড় ছেলে, আর এটাই সত্যি। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে, তোর এই বাবাকে ক্ষমা করে দিস। লি কাঁদতে কাঁদতে বলে, ওসব বলো না বাবা, তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। স্যাম হাহাকার করে বলে উঠে, বাবারে আমি তোর অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারিনি। লি তখন জানায়, বাবা আমার অপারেশন তো হয়ে গেছে। স্যাম অবাক হয়ে জিজ্ঞেস করে, টাকা কে দিয়েছে? লি বলে, মা টাকার ব্যবস্থা করেছে, কিন্তু মার শরীর এখন খুব খারাপ। এটি শুনে স্যাম ভয় পেয়ে যায় আর দুজনে মিলে তাড়াতাড়ি করে হাসপাতালে যায়। সেখানে গিয়ে জানা যায় যে সিনা হাসপাতালে যে নোটিশটি দেখেছিল সেটি ছিল কিডনি বিক্রির বিজ্ঞাপন। নিজের ছেলেকে বাঁচাতে সিনা নিজের একটি কিডনি বিক্রি করে দিয়েছে আর সেই টাকা দিয়ে লির অপারেশন হয়েছে। নিজের জীবন বাজি রেখে সিনার এই চরম সিদ্ধান্তের কথা শুনে স্যাম অনেক ভেঙে পড়ে। ওদিকে সিনা ও স্যামের শরীরের অবস্থা দেখে বুঝতে পারে যে টাকা জোগাড় করতে স্যাম নিজের শরীর নিংড়ে বারবার রক্ত দিয়েছে। সন্তানকে বাঁচাতে মা বাবা দুজনেই অপরিসীম কষ্ট আর ত্যাগ স্বীকার করেছে। সময়ের সাথে সাথে স্যাম আর সিনা দুজনেই সুস্থ হয়ে ওঠে। এখন তাদের পুরো পরিবার একসাথে ভালো রেস্তোরাঁয় বসে মন ভরে খাবার খায়। তাদের কাছে হয়তো খুব বেশি টাকা নেই, কিন্তু সুখ আর ভালোবাসার কোনো কমতি ছিল না। এভাবে আনন্দ আর তৃপ্তির মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই মুভিটির গল্প কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরেরতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।